আজ আওয়ামী লীগের 15ই আগস্ট, কিন্তু প্রশ্ন হলো আপনাদের 15ই আগস্ট কেন? এই কথাটা আমি প্রশ্ন করছি বা বলছি, বলার চেষ্টা করছি আওয়ামী লীগের সাধারণ তৃণমূলের নেতাকর্মীদেরকে। আপনাদের ভাই 15ই আগস্ট কেন? আপনাদের এই বিপদগামী হওয়ার আসলে প্রয়োজনটাই বা কি? আপনাদের বোঝা উচিত এখন সময় পাল্টে গেছে। কথাগুলা আমি এই জন্যই বলার চেষ্টা করছি বা বলবার আহ, চেষ্টা করব আমি। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পলায়ন করলেন, তিনি কেন পালিয়েছেন? তিনি তো না পালাতেও পারতেন। তিনি যদি না পালিয়ে এই বাংলাদেশে থাকতেন, তিনি যদি জেলে থাকতেন, তাহলে আজ একটা অন্যরকম বিষয় হতো। শেখ হাসিনা তা করেন নাই। তিনি দলের কথা ভাবেন নাই, তিনি তার এই দেশের মানুষের কথা তো ভাবেন না, কখনোই ভাবেননি। তার দলের কথা ভাবেননি, তার দলের নেতাকর্মীদের কথা ভাবেননি। তিনি সুন্দরভাবে তার বোনকে নিয়ে তিনি দেশের বাইরে চলে গেছেন, অর্থাৎ তিনি পলায়ন করেছেন। কোথায়? সেটা ভারতে। তো এখন আসি, এই ভারতে পালিয়ে যাবার পর তার এক সন্তান, আমি বা আমরা অনেক সময় তার সন্তানকে নিয়ে অনেক ব্যঙ্গাত্মক করি, কিন্তু বাস্তবতা হচ্ছে তার ছেলে কি আসলেই রাজনৈতিক কোনো যোগ্য ব্যক্তিত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো তার ন্যূনতম কোন রকম যোগ্যতা আছে? নাই। কেন নাই? একটা অর্থে যদি আমি বলি, তাহলে আমি তাকে বলি এক অর্থে উন্মাদ কিংবা পাগল। কেন বলবো? আপনারা খেয়াল করেন, যেদিন তার মা এখান থেকে পালিয়েছেন, অর্থাৎ 5 আগস্ট সমস্ত এই জনগণের এই রক্তের বিনিময়ে যখন নাকি তার মাকে এইখানে পদচ্যুত করা হলো, ক্ষমতাচ্যুত করা হলো, তখন তার মা চলে যাবার পর পরেই এই জয় একটি ভিডিও বার্তা আমরা দেখলাম, যেখানে খুব অভিমানের সুরে বলছে যে তার মা এবং তার পরিবার আর কখন রাজনীতি করবে না, এবং বলছে তার দলের নেতা কর্মীদের ব্যাপারে মানে খুবই আহ, একবারে গা ছাড়া ভাব, তারা কি করবে এটা তাদের ব্যাপার। হ্যাঁ, এখন তারা বুঝুক, নানান ধরনের কথাবার্তা আমরা বলতে শুনেছি। এরপরও যদি দেখি, প্রতিদিন প্রায় একটার পর একটা কথা বলছেন, যেগুলো কোনো একটা কথার সাথে কোনো একটা কথার মিল নেই। সর্বশেষ এসে বললেন যে তার মা পদত্যাগ করেননি, অন্যদিকে তার মা বলছেন যে আমি পদত্যাগ করেছি। এই যে বিষয়গুলো, তারপর দেখেন আরো কি সমস্যাগুলা তৈরি হয়েছে। সেখান থেকে শেখ হাসিনা পলায়নরত অবস্থায় এখন যদিও ভারতে আছেন, সেখান থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছে 15ই আগস্ট পালন করার জন্য। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কেন 15ই আগস্ট পালন করবে এবং তারা কেন বিপদগামী হবে? যদি শেখ হাসিনা এই বাংলাদেশের জনগণের না ভালোবাসেনই না, আমি এটা মেনেই নিলাম বা বোঝার চেষ্টা করলাম, কিন্তু তার দলীয় নেতা কর্মীদের যদি তিনি ভালোবাসতেন, তাহলে কিন্তু এই বিপদগামী এরকম 15ই আগস্ট পালন করার জন্য এই ডাকটা দিতেন না। কেননা তার বোঝা উচিত ছিল এই বর্তমান পরিস্থিতিতে বা এই এখন এই প্রেক্ষাপটে, যদি 15ই আগস্ট এখানে যারা পালন করবেন, তারা নিঃসন্দেহে তারা বিপদগ্রস্ত হবেন বা বিপদগামী হবেন, কিংবা বিভিন্ন রকম ভাবে ক্ষতির সম্মুখীন হবেন। আপনারা খেয়াল করুন তো, এই যে বর্তমানে এই যে আপনারা যারা নামেছেন আজকে 15ই আগস্ট পালন করার জন্য, এখানে সিনিয়র কোন নেতা নামছে? না, নামে নাই। কেন নামে নাই? তারা তারা কোথায় এখন? তারা তো হালুয়া রুটির অংশীদার ছিল। আপনারা যারা আজকে, আমি বেশ টেলিভিশনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক তথ্য আমি দেখেছি বা ভিডিও ফুটেজ দেখেছি, অনেকে আবেগের বশত এখানে আসছেন আপনারা 15ই আগস্ট পালন করার জন্য। 15ই আগস্ট পালন করার জন্য আসছেন আপনারা যারা সহজ সরল, আমি এইভাবেই ধরে নেওয়ার চেষ্টা করব, যারা সহজ সরল মানুষ আসছেন, আওয়ামী লীগের ভালোবাসেন, আওয়ামী লীগের ভালো না বাসতেও শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন, কিন্তু আপনারা যে আসছেন, আপনাদের নিরাপত্তা কি? আপনাদের এখানে নিরাপত্তা কি? আপনারা কেন আসছেন? সিনিয়র নেতারা কোথায়? একটা সিনিয়র নেতা কি নামছে? দেখুন তো, কোনো একটা এমপি তো দূরের কথা, মন্ত্রীর কথা বাদেই দিলাম, এমপি দূরের কথা, কোন একটা থানা লেভেলের সভাপতি কিংবা সেক্রেটারি নামছে কিনা? না, নামে নাই। তারা নামবে না, কারণ তারা যা কামানোর সব কামিয়ে নিয়েছে একেবারে। যদি আমি দেখি, তাহলে একটা ওয়ার্ডের, আমি বিশেষ করে সিটি কর্পোরেশন গুলো বা নগর গুলার কথা বলবো, একটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি প্রচুর টাকা কামাই করছে। তো টাকা কামাই করছে, সেসব টাকা পয়সা নিয়ে তো তারা এখন নিরাপদে আছে। তাহলে যেহেতু তারা নিরাপদে আছে,
এবং নিরাপদ জায়গা খোঁজার চেষ্টা করছে এখনো, যদিও রাঘব বলগুলোর আস্তে আস্তে সামনে নিয়ে আসা হচ্ছে, ধরা হচ্ছে। আমরা দেখি সালমানের প্রমাণ, শেখ হাসিনা এক বড় রকম কেশিয়ার। আমরা দেখেছি আইনমন্ত্রী, আর এক কুখ্যাত আইনমন্ত্রী, সেও মানে শেখ হাসিনার একেবারে আইন অঙ্গন, এই যে আমাদের যে আইন অঙ্গনটা আছে, মানে বিচারালয় টোটালটাকেই ধ্বংস করে দিয়েছে, এদেরকে ধরেছে। আমরা গতকাল রাত্রে দেখেছি ডেপুটি স্পিকার, এই সেই ডামি নির্বাচনের, তাকে ধরেছে, পলক সাহেবকে ধরেছে, আরো ছাত্রলীগের একজন নেতাকে ধরেছে, গ্রেপ্তার করেছে। এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে সবাইকে গ্রেপ্তার করা হবে। এখানে যারা আওয়ামী লীগ করেন বা এখানে যারা আসছেন আজকে এসে অনেকেই এখানে গ্রেপ্তার হয়েছেন, আটক হয়েছেন বা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছেন, তারা কি কখনো বুঝতে পারেন নাই যে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে? এটা তো বুঝতে পারার কথা। যে ভদ্র মহিলাই বলি আমি, যে মহিলা তার বাবার নামটা কে পর্যন্ত মুছে ফেলতে চেয়েছে, যে মহিলা তার দলকে ধ্বংস করে দিয়েছে, যে মহিলা এই দেশের জনগণের কথা বাদ দিলেও তার দলের কর্মীদেরকে বিপদগামী করে, আপনারা কি বুঝতে পারেন আপনাদেরকে কতটা বিপদে তারা ফেলার চেষ্টা করছে? আমি একটা কথা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি পরিষ্কার ভাষা, যারা আওয়ামী লীগ করেন আপনাদের মগজ একটু ভালো করে ঢুকান। এই শেখ হাসিনা বাংলাদেশে কখনো আসবে না ফিরে। এই শেখ হাসিনার সন্তান বা তার আত্মীয় স্বজন কখনো আসবে না। আপনারা কি দেখেননি তাপসকে? আপনারা কি দেখেননি পরশকে? তারা তো আগেই পালিয়েছে। কখনো ওরা বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না। শেখ মুজিব মারা যাবার পর বা তাকে হত্যা করার পর শেখ হাসিনা অনেক পরে এসেছিল ভারতের একটি অ্যাসাইনটে, আমি এইভাবেই বলবো। যাই হোক, বিষয়টাকে যদি আমি আর একটু সহজভাবে দেখি, তিনি বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করেছিল বলেই তিনি এতদিন রাজনীতি এখানে করেছিলেন। কিন্তু এখন এই গত 16 বছরে, প্রায় 16 বছরে তিনি বাংলাদেশে যা করেছেন, এতটাই করেছেন যে বাংলাদেশের মানুষ আর তাকে কখনো গ্রহণ করবে না। আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আরো মামলা হচ্ছে, আরো হবে। আমি যতটা জানি সহসাই বা আগামী সপ্তাহে জাতিসংঘের এখানে তদন্ত কমিটি আসবে, প্রতিনিধি একটা দল আসবে, তারা এখানে তদন্ত করবে, প্রত্যেকটা মামলার এখানে বিচার হবে। এইখানে কি শেখ হাসিনা আসবে মনে করেন? তিনি জেলে ঢুকার জন্য আসবেন? না, কখনোই না। শেখ হাসিনা মুখে যা বলে তার অন্তর আর একটা ঠিক। আপনারা হয়তো যারা একেবারে তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন আওয়ামী লীগের, তারা হয়তো বোঝার চেষ্টা করে না, তাদের এটা বোঝার চেয়ে তাদের আবেগটাই বেশি কাজ করে। শেখ হাসিনা মুখে যা বলেন তার অন্তরে আরেকটা। আপনারা কেন বুঝতে পারেন? কোনো একটা মানুষ যদি, কোনো একটা ব্যক্তি যদি দেশপ্রেমিক হয়, তাহলে প্রায় 16 বছর যাবৎ ধরে ক্ষমতা যেভাবে আছে এই নিয়ে যদি আলোচনা করি, অনেক আলোচনা করা যাবে। কিন্তু 16 বছর যাবৎ যে ক্ষমতা, কি উন্নয়নটা করেছে বাংলাদেশের বলেন তো? নৈতিকভাবে মানুষকে ধ্বংস করেছে, শিক্ষা ধ্বংস করেছে, একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে শিক্ষায়। যদি দেখেন তাহলে কয়েকটা কি করেছে, এই পদ্মা সেতু করছে, এই উড়াল সেতু করছে, কিংবা মেট্রো রেল করছে। এই তার উন্নয়ন, এইটাই তার মানে মডেল। এইটা এগুলো কাজগুলো করতে যে কয় টাকা লাগছে তার চেয়ে কয়েক গুণ বেশি ঋণ আনছে বাংলাদেশে বিদেশ থেকে। এছাড়া বাংলাদেশের মানুষ যে বিদেশে থাকে, প্রবাসী, তারা যে এখানে টাকা পায়, সে টাকাগুলা গেল কোথায়? এরপর যদি দেখি ব্যাংকে টাকা গেল কোথায়, আমাদের ইনকাম ট্যাক্স, ট্যাক্সের টাকা গেল কোথায়, ব্যাডে টাকা গেল কোথায়? দেশটাকে পোকলা বানিয়েছে। এইভাবে কখনো কোন দেশপ্রেমিক মানুষ কখনো দেশ পরিচালনা করে না। আমি আপনাদেরকে এখানে আরেকটি স্পষ্ট একটি বার্তা দিচ্ছি পরিষ্কারভাবে, খুব মানে একেবারে নিরপেক্ষভাবে, শেখ হাসিনা কখনো এই বাংলাদেশে আসবেন না, কখনো তিনি বিচারের মুখোমুখি হবেন না। শেখ হাসিনাকে কিন্তু আমরা এরকমও শুনেছি, তিনি কিন্তু বলেছিলেন যে শেখের বেটি কখনো পালায় না। অথচ এই শেখ হাসিনার পালানোর আওয়াজ কিন্তু এটা নতুন না, আরো আগেও তিনি পালিয়েছেন। যখন জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল তখন তিনি বোরকা পরে পালাতে চেষ্টা করেছিলেন, কিন্তু পালাতে পারেননি। তখন এত গণমাধ্যম ছিল না, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, যার ফলে আমরা জানি না। কিন্তু হ্যাঁ, এটাই সত্য। আপনারা পড়বেন, খুব সহজ ভাবে পড়বেন, পিডিএফ আছে, গুগল করবেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার পাশে সেই বই। এই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু কিন্তু তারই বিশেষ সহকারী ছিল। এই রেন্টু কিন্তু অনেক খুনের আসামি এবং অনেক খুনের রাজসাক্ষী।
এডেন টু। তো ওই বইয়ের মধ্যে বিস্তারিত লেখা আছে তিনি কিভাবে কখন পালাতে চেয়েছিলেন গেল। এটা গত তত্ত্বাবধায়ক সরকার আমলের ব্যাপারে যদি বলি, ধরেন আপনার 7 থেকে 8 যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার আমলে কিন্তু তিনি পালিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া যখন পালাননি তখন আবার তিনি দেশে ফিরে এলেন, তা নাহলে কিন্তু তিনি আসতেন না। এবং ফিরে এসেছেন, এখানে একটি সমঝোতা হয়েছিল, এটাও ঠিক, ভারতের প্রত্যক্ষ একটা ইয়ে ছিল। তাছাড়া এই দেশের মানুষ তখন কিন্তু শেখ হাসিনাকে এখন যেভাবে জানে ঠিক এইভাবে জানতো না। কিন্তু আজকে সবকিছু এই দেশের মানুষের কাছে পরিষ্কার। শেখ হাসিনা একজন পরিষ্কার ভাবেই সে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। রাষ্ট্রদ্রোহী বলছে এই জন্যই তিনি যেসব কাজগুলো করেছেন এগুলো অবশ্যই রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। গণহত্যাকারী, তিনি মানবতা বিরোধী। মানবতা বিরোধীর এখানে সংজ্ঞাটা আমি দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। মানবতা বিরোধী তিনি, গণহত্যাকারী, একজন খুনি, একজন অর্থ পাচারকারী। বাংলাদেশের অর্থ বলতে কিছু নাই অবশিষ্ট এখন। আমি গত পরশুদিন শুনলাম বাংলাদেশ ব্যাংকের থেকে শুধু 92,000 কোটি টাকা নিয়েছে। একবার ভাবতে পারেন, 9 বিলিয়নের উপরে। তারপর যদি অন্যান্য খাত ধরি, অন্যান্য সেক্টর ধরি, তাহলে কোথায়? এইসব টাকা সব নিয়ে চলে গেছে বিদেশে, তার ছেলেকে দিয়ে আগেই পাঠিয়েছে। তার 2 বোনের 2 কেশিয়ার, বড় বোনের সালমানের প্রমাণ, ছোট বোনের এসালম, 2 বোনের 2 কেশিয়ার। এছাড়া তার ছেলে সরাসরি এখানে অনেক ব্যবসা, অনেক তদবির, অনেক কিছু করে এখান থেকে টাকা পয়সা নিয়ে গেছে। এরা কখনো বাংলাদেশে ভাই আসবে না। আপনারা অযথাই যারা আছেন বাংলাদেশে এখন আওয়ামী প্রেমী, অযথাই পাগলামি করতেছেন। শেখ মুজিব নিজেই আওয়ামী লীগটাকে ঘৃণা করতেন। শেখ মুজিব ঘৃণা করতেন বলেই তো শেখ মুজিব এই আওয়ামী লীগটাকে ভেঙে বাকশাল গঠন করেছিলেন। কিন্তু শেখ হাসিনা এসে ওই বাপের বাকশাল রাখেন, এখন জানে তিনি যে বাকশালকে কখনো মানুষ ভোট দিবে না। তাই জিয়াউর রহমানের কাছ থেকে এই দলের অনুমতি নেন, নতুন করে নিবন্ধন নেন। এই যে দলটা আওয়ামী লীগের, এখন তিনি চলে গেছেন। এই আওয়ামী লীগ কখন বাংলাদেশে সুযোগে দাঁড়াতে পারবে এটা অন্তত আমি বিশ্বাস করি না। আজকে দেখেন কয়জন মন্ত্রী বাই গেছে দেশ থেকে, কয়জন এমপি গেছে। যদি যেতেই পারতে তাহলে আইনমন্ত্রী গেলেন না কেন? ওই যে দরবেশ, বন্ড দরবেশ, দেখলেন তো দাড়িগুলোও নাই, চুলগুলো কালো বানাই ফেলেছে। কি করে? কারণ সে তার প্রয়োজন যা ইচ্ছা তাই করতে পারে। তো এরা তো গেলেন না। কয়জন গেছেন? আপনার, আমি যতটা জানি বা যতটা তথ্য পাইছি এই পর্যন্ত বিভিন্ন ভাবে সাবেক মন্ত্রী, এমপি সব মিলে 9 জন। তাহলে বাকিগুলো কোথায়? অন্যান্য দলের নেতারা, বড় বড় পুষ্পদবী নেতারা কোথায়? কিংবা তারা প্রেসিডেন্ট মেম্বাররা কোথায়? নির্বাহী কমিটির মেম্বাররা কোথায়? তাই না? উপদেষ্টা কমিটির মেম্বাররা কোথায়? তারা তো আছে দেশেই। তারা তো আজকে এই 15ই আগস্ট পালন করতে নামলো না। তাহলে আপনারা এই এক একজন অজয় পাড়াগায় থেকে এসে কষ্ট করে এখানে আসার দরকারটা কি ছিল? শেখ হাসিনা চাচ্ছে উনি তো আর আসবেন না বাংলাদেশকে একটি অস্থিতিশীল করে তোলার জন্য, পরিবেশটাকে। আমি থাকবো না ভাই, আমি এমন বিরক্ত করব তাতে তোমাদেরকে শান্তিতে থাকতে দিব না। কিন্তু এতে করে আপনার, আমার বা আমাদের, হ্যাঁ, এখানে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা বেশি বিপদগামী হচ্ছি। মনে রাখতে হবে বাংলাদেশটা এই পর্যন্ত কয়বার স্বাধীন হয়েছে আপনারা জানেন? আপনারা একবার 47-এ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে, আর একবার 71-এ পাকিস্তানিদের কাছে স্বাধীন হয়েছে, এখন 2024-এ নতুন করে স্বাধীন হয়েছে। আপনারা এই বাস্তবতাটা একবার বোঝার চেষ্টা করুন। তা না হলে আপনারা যারা আওয়ামী লীগ করেন, তৃণমূলের একেবারে মানে অন্ধ আওয়ামী লীগ, যারা নাকি অনেকেই, আমি বলবো না যে আপনারা পড়াশোনা করেন না, কিন্তু তারা বেশি আবেগের উপর ভর করেন। এই আবেগ থেকে সরে আসেন, আবেগকে পরিহার করেন। যদি তা না করেন তাহলে আপনাদের বিপদ আরো অনেক আছে। আর হাসিনা চাচ্ছে এইটা যে আপনারা বিপদগামী হন, ক্ষতিগ্রস্ত হন, আপনাদের লাশ পড়ুক। আরে ভাই, তিনি যদি একটু তার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব থাকতো, তার মধ্যে কোনো আবেগ থাকতো, মায়া থাকতো, মমতা থাকতো, ভালোবাসা থাকতো, তিনি তো একজন মা। তিনি কি করে সর্বশেষ পর্যন্ত সেনাবাহিনীকে বলেন যে পোলাপান আসতে আছে, সব দেখতেছে, হ্যাঁ, সেই 5 আগস্ট যাদেরকে গুলি করে সব মেরে ফেলো, তোমাদেরকে আমি কেন বসিয়েছি? এই জন্য বসিয়েছি, সব গুলি করে মেরে ফেলো।
শেখ হাসিনা যদি পারতো বাংলাদেশে 5 লক্ষ না 5 কোটি মানুষকে মেরে হলো ক্ষমতা থাকতো, কিন্তু সেটা আমাদের সেনাবাহিনী দেয়নি। তবে তার ভাগ্য ভালো যে তাকে এখান থেকে পলায়নের সুযোগটা দিয়েছে, তা না হলে আজকে জেলে থাকতো। তার আবারও বলি, তার যদি ন্যূনতম দেশপ্রেম থাকতো, দল প্রেম থাকতো বা কর্মীর প্রেম থাকতো, তাহলে তিনি আজকে জেলে থাকতেন বাংলাদেশে। তিনি বলতেন না আমি যাব না, আমি এইখানেই থাকবো, এই জেলে ঢুকবো প্রয়োজনে। তাহলে তিনি বিচারের মুখোমুখি হতেন, দলটা টিকে থাকতো, আপনার আজকে বাইরে থেকে আন্দোলন করতে পারতেন। শেখ হাসিনাকে জেলের তালা ভাঙবো, শেখ হাসিনাকে আনবো, এই কথাগুলো বলতে পারতেন, কিন্তু তা তো হয়নি। সুতরাং বাস্তবতা বোঝার চেষ্টা করুন। স্রোত পাল্টে গেছে, কিংবা আমি বলবো বিপরীত স্রোতে চলে কিছুই করা যায় না। সবাই ভালো থাকবেন।